Hello everyone, welcome to Master of Jobs. Samapti here, and today we will discuss mock test number 6 of English. For the question, you will have to go to our website masterofjobs.com, then visit the mock test section and see the questions at first, mock test number 6. দেন সলভ ইট অ্যাট ইউর ওন এবিলিটি। নিজেরা সবার আগে চেষ্টা করো নিজেরা সলভ করার কোশ্চেনগুলো। সলভ করার পরে আমার এই মক টেস্ট অ্যানালাইসিসের যে ভিডিওটা আজকে যেটা আমি করছি সেটা তোমরা অবশ্যই দেখো। বাট বিফোর ওয়াচিং দ্য ভিডিও ইউ অল হ্যাভ টু সলভ দ্য কোয়েশ্চেন্স ইন ইউর ওন এবিলিটি। ওকে, নিজেদের চেষ্টা মতো অবশ্যই নিজেরা আগে চেষ্টা করবে কোশ্চেনগুলো সলভ করার। সো লেটস বিগিন আওয়ার ক্লাস উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা আনসিন প্যাসেজ বা আনসিন পোয়েম থেকে দেওয়া হয়েছে। লেট মি ফার্স্ট ইন্ট্রোডিউস ইউ টু দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম। দ্য পোয়েট অফ দিস পোয়েম ইজ রবার্ট ফ্রস্ট। হি ইজ বেসিক্যালি অ্যান আমেরিকান পোয়েট সরি। আর এই পোয়েমটার নাম হলো কি স্টপিং বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং। তো চলো আজকে আমরা ফার্স্ট রিড দ্য পোয়েম। My little horse must think it queer to stop without a farmhouse near, between the woods and frozen lake, the darkest evening of the year. Let me first discuss this first 4 line. Okay. My little horse must think it queer to stop without a farmhouse near, between the woods and the frozen lake, the darkest evening of the year. কি বলছে যে দেখো এখানে একটা জঙ্গলের মধ্যে যাওয়ার কথা বলা হচ্ছে অ্যান্ড দ্য ওয়ার্ড ফ্রোজেন অলসো ইন্ডিকেটিং দ্যাট ইট ইজ উইন্টার সিজন। ওকে, অ্যান্ড at the first point I have told that this poem is written by an American poet. So আমেরিকাতে কি হয় যখন শীতকাল হয় তখন প্রচণ্ড ঠান্ডা হয় এবং খুব বরফ পড়ে। তো দেখো এখানে একটা লেকের কথা বলা হয়েছে বা ছোট একটা নদী বা খাল যেটি ফ্রিজড হয়ে গেছে বা ফ্রোজেন হয়ে গেছে, বরফ পড়ে যেটা জমে গেছে, জলটা যেটা জমে গেছে। তো সেই রকম একটা জায়গায় কখন ডার্কেস্ট ইভিনিং, খুব খুব ঘুটঘুটে অন্ধকার, খুব ঘন অন্ধকার সময় যে সন্ধ্যাবেলা, সেই রকম টাইমে কবি এবং তার যে ছোট ঘোড়া সেখানে মানে তারা দুজন সেই রকম একটা জঙ্গলের মধ্যে থেমেছে। তো সেখানে কাছাকাছি কোনো ফার্ম হাউস নেই, কোনো রেস্টিং প্লেস নেই। সো বেসিক্যালি দ্য হর্স ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই দ্য পোয়েট ইজ স্টপড হেয়ার, এখানে কেন থেমেছে। দেন আমরা নেক্সট লাইনগুলো দেখি। হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক টু আস্ক ইফ দেয়ার ইট সাম মিস্টেক। কি বলছে যে দেখো ঘোড়া যে আর কি, যে লিটল যে হর্স আর কি, সে তো কথা বলতে পারে না, বাট হি ক্যান ফিল। ওকে, যে কোনো অ্যানিমালসই কোনো কথা বলতে পারে না, বাট দে ক্যান ফিল না। সো সে কিছু একটা অনুভব করতে পারছে যে দেয়ার মাস্ট হ্যাভ টু বি সামথিং রং, দ্যাট এরকম একটা সময়ের মধ্যে, এরকম অন্ধকারের মধ্যে কবি গভীর জঙ্গলের মধ্যে ফ্রোজেন লেকের সামনে কেন থেমেছে। সো সে তার যে বেলস আছে গলায়, যে ঘন্টা, সেটা নাড়াচ্ছে এবং জাস্ট জিজ্ঞাসা করার চেষ্টা করছে যে হোয়াট ইজ দ্য প্রবলেম ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, যদি কিছু সেখানে মিস্টেক হয়ে থাকে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। সো এই যে ঘোড়াটা যে বেলসটা তার যে শেক করছে মানে ঝাঁকাচ্ছে আর কি, নাড়াচ্ছে, তো সেটার জন্য বেলসের যে সাউন্ডটা সেটা পাওয়া যাচ্ছে। এটা ছাড়াও সেখানে আর দুটো সাউন্ড পাওয়া যাচ্ছে। কি কি? সাউন্ডস অফ দ্য সুইপ অফ ইজি উইন্ড, মানে খুব হালকা যে বাতাস বইছে সেই রকম একটা সাউন্ডটা পাওয়া যাচ্ছে। আর কিছু সাউন্ড পাওয়া যাচ্ছে অ্যান্ড ডাউনি ফ্লেক। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ডাউনি ফ্লেক। ডাউনি ফ্লেকের মানেটা কি? ডাউনি ফ্লেকের মানে হচ্ছে কি, যখন কোনো বরফকে এখানে বলা হচ্ছে, the phrase downy flake here symbolizes what symbolizes যে বরফটা উপর থেকে পড়ছে, the flakes which are flowing from the upward region of the sky, যে উপর থেকে যে বরফটা পড়ছে আকাশের উপর থেকে, সেই বরফটা এত সুন্দর আর এত সফট যে এখানে একটা ছোট পাখির পালকের সঙ্গে এটাকে তুলনা করা হচ্ছে। বেসিক্যালি ডাউনি ফ্লেক ইন্ডিকেটস অর সিম্বলাইজেস দ্যাট যে বরফটা এত নরম আর এত সফট যে পালকের মতো, ছোট্ট পাখির পালকের মতো মনে হচ্ছে যেন আকাশ থেকে সেটি পড়ছে। সো
you have to just feel the calm, cool, serene, soothing nature here. The poet just uh, painting a picture of nature here by this poem. যে জাস্ট চোখ বন্ধ করো এবং ফিল করো যে তোমরা একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ, ঘন অন্ধকার এবং খুব ঠান্ডা, এবং হঠাৎ করে সেই গভীর জঙ্গলের মধ্যে একটা ফ্রোজেন লেক, যেখানে জলটা পুরো বরফে জমে গেছে, সেরকম জায়গায় তোমরা চলে গেছো, এবং সেখানে তোমরা তোমাদের ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছো, এবং হচ্ছে যে ঠান্ডা বাতাস বইছে আর নরম পাখির পালকের মতো উপর থেকে বরফ পড়ছে। সো জাস্ট ফিল ইট, ঠিক আছে? এটাকে ফিল করো, তাহলে বুঝতে পারবে যে নেচারটা কতটা পিউরিফাইড এবং কতটা বিউটিফুল। ওকে, দেন কি বলছে যে দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। জঙ্গলটা হচ্ছে খুব সুন্দর, গভীর, খুব ভালো লাগছে, খুব ঘন অন্ধকার এবং খুব গভীর, ডিপ, ডার্ক। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কবির অনেক প্রমিসেস কিপ করা আছে, মানে হি হ্যাজ সাম কমিটমেন্ট টু ফুলফিল। তার অনেক জায়গায় অনেক কিছু কথা দেওয়া আছে তাকে, সেখানে তার দাঁড়ানোর সময় নেই। এখানে কবির ইচ্ছা করেছে যে সেখানে আরও কিছুটা সময় কাটাতে, প্রাকৃতিক সৌন্দর্য আরও উপভোগ করতে, ন্যাচারাল বিউটিকে আরও ফিল করতে। বাট হি হ্যাজ মেনি ওয়ার্কস টু ডু, হি হ্যাজ মেনি প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এবং তাকে ঘুমানোর আগে, বেসিক্যালি দিস স্লিপ ইন্ডিকেটস দ্য ডেথ, দ্য এন্ড অফ আওয়ার লাইফ, যে আমাদেরকে আমাদের ঘুমানোর আগেও, আমাদের মারা যাওয়ার আগে হোক বা ঘুমানোর আগে, আমাদের অনেক পথ চলতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক প্রমিস আমাদেরকে রাখতে হবে, অনেক কমিটমেন্ট ফুলফিল করতে হবে। সো সেই কারণে আমাকে এখান থেকে যেতে হবে এবং আমার এখানে দাঁড়ানোর সময় নেই। সো এখানেই হচ্ছে কবিতাটা, এটাই বেসিক্যালি দ্য পোয়েট হেয়ার বিউটিফুলি ডিজাইনিং দ্য পিকচার অফ নেচার, দ্য ন্যাচারাল বিউটি, ন্যাচারাল ল্যান্ডস্কেপ, এটাই দেখাচ্ছে এখানে। সো লেটস জাম্প টু দ্য কোয়েশ্চেন্স। দ্য হর্স ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়াই। ঘোড়াটা কি বুঝতে পারছিল না? হর্স কুড নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য পোয়েট স্টপ হেয়ার। কেন পোয়েট এই জায়গায় থেমেছে? এত শীতকালে, এত গভীর ঘন জঙ্গলের মধ্যে, তো ঠান্ডার মধ্যে কেন থেমেছে? সো বেসিক্যালি দ্য অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। দ্য পোয়েট হ্যাজ স্টপড হেয়ার। কেন এখানে পোয়েট থেমেছে সেটাই হর্স আন্ডারস্ট্যান্ড করতে পারছিল না বা বুঝতে পারছিল না। ওকে, দেন জাম্প টু দ্য নেক্সট কোশ্চেন। দ্য পোয়েট স্টপস বিটুইন। দেখো, স্টপস বিটুইন আমরা এখানে পড়েছি, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, জঙ্গল আর যে জমাট বরফের যে লেক, জমে যাওয়া যে লেক, সেইখানের মধ্যে। তো দেখো, অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, দ্য উডস অ্যান্ড এ ফ্রোজেন লেক। ওকে, দেন নেক্সট কোশ্চেন। দ্য ওয়ার্ড ডাউনি ইভোকস দ্য ইমেজ অফ। এটাও দেখো, একটু আগে পড়ানোর সময় বললাম যে ডাউনি ফ্লেক কি বলেছে, যে ছোট নরম পাখির পালকের মতো বরফগুলো উপর থেকে পড়ছিল। সো এখানে পাখির কথা বলা হচ্ছে, পাখির পালক, স্মল বার্ড। তো স্মল বার্ড উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। ল্যাম্ব, কাউ বা নান এগুলো কোনোটাই হবে না, স্মল বার্ডটা এখানে কারেক্ট আনসার হবে। দেন নেক্সট কোশ্চেন। দ্য এক্সপ্রেশন প্রমিসেস টু কিপ। দেখো, এটাও আমি একটু আগে পড়ানোর সময় বললাম যে পোয়েটের এখানে দাঁড়ানোর সময় নেই, কারণ তার অনেক কমিটমেন্ট করা আছে, অনেক প্রমিস করা আছে, যেগুলো তাকে ফুলফিল করতে হবে বা রাখতে হবে। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার, কমিটমেন্ট টু ফুলফিল। ওকে, দেন নেক্সট কোশ্চেন। So last 5 questions were from unseen poem, and next 5 questions will be from pedagogy, or you can say it child psychology, whatever you can say it. So let us see the questions. Grammar translation method stresses on. গ্রামার ট্রান্সলেশন মেথড আমরা সবাই জানি, আমরা এই মেথডের মধ্যে দিয়ে আমরা নিজেরাও শিখেছি আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশ বা যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো এই গ্রামার ট্রান্সলেশন মেথড কিসের উপর স্ট্রেস করে, কিসের উপর ফোকাস দেয় বেশি? অ্যাকিউরেসির উপরে। ওকে, ফ্লুয়েন্সির উপরে নয়, অ্যাপ্রোপ্রিয়েট উপরে নয়, অ্যাপ্রোপ্রিয়েটের উপরেও নয়, লিসনিং স্কিলের উপরেও নয়। অ্যাকিউরেসি উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার। বেসিক্যালি দ্য মেজর ফিচার অফ grammar translation method is giving stress on accuracy. So option A will be the correct answer here. The next question.
গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ বেসিক্যালি ইউজ টু টিচ। দেখো কিসের জন্য আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডকে ইউজ করে থাকি। তো জিটিএম অর গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ বেসিক্যালি ইউজ টু টিচ। আমরা এটা পড়ার সময় পড়েছিলাম, হোয়েন উই হ্যাভ লিটারালি ডিসকাসড or generally read the grammar translation method about, দেন ওই আমরা পড়েছিলাম যে এটা ক্লাসিক্যাল যে ল্যাঙ্গুয়েজ সেটার উপরে এটার বেশি মানে শেখার জন্য জোর দেওয়া হতো। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস লাইক ল্যাটিন, গ্রিক, সংস্কৃত ইউ ক্যান সে অর ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজগুলো জানার জন্য আমাদের এই গ্রামার ট্রান্সলেশন যে মেথড অর জিটিএম এটা বেশি করে ইউজ করা হয়েছিল। সো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার, নট গ্রামার, নট ফরেন ল্যাঙ্গুয়েজ অর neither the rules of any other language uses. Classical language will be the correct answer here. Okay, then next question. This question is from direct method. The objective of direct method, direct method এর উদ্দেশ্য কি? direct method এর উদ্দেশ্য হলো কি? to develop a comment over the target language. আমরা নাম শুনে বুঝতে পারছি, দেখো ডিরেক্ট মেথড বা ডাইরেক্ট মেথড, যেটা আমরা যে টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখতে চাইছি। টার্গেট ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ টার্গেট ল্যাঙ্গুয়েজ? দ্য ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট আওয়ার মাদার টাং, যেটা আমাদের মাতৃভাষা ছাড়া যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে চাইছি, বিট ইংলিশ, বিট হিন্দি, বিট তামিল, তেলেগু আর হোয়াট এভার ইউ ক্যান সে। টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের মাতৃভাষা বাদ দিয়ে যেটা আমরা শিখতে চাইছি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সেটা। তো সেই ল্যাঙ্গুয়েজের উপরে কমেন্ট দেওয়ার যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে করে, ঠিকভাবে করার উদ্দেশ্য হচ্ছে কার? ডাইরেক্ট মেথডের। ওকে, সো অপশন সি will be the correct answer here, option C. Then next question, grammar translation method does not, grammar translation method কি করে না? ভালো করে দেখো কি করে না বলা হয়েছে, does not. So give importance to grammar, এটা কিন্তু করা হয়ে থাকে, তাহলে এই অপশনটা হবে না। গ্রামার ট্রান্সলেশন মেথড গ্রামারের উপরে ইম্পর্টেন্স দিয়ে থাকে। বেসিক্যালি উই হ্যাভ টু ফলো আ লং list of rules and regulations of grammar. So grammar translation method তো ইম্পর্টেন্স দেয় গ্রামারের উপরে, তো এটা হবে না। এনহ্যান্স স্টুডেন্টস কমিউনিকেটিভ স্কিল, এটার উপরেও করে থাকে, তো বেসিক্যালি এটাও হবে না। enable the student to use language fluently, দেখো গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে দিয়েই কিন্তু আমরা ইংলিশ সকলেই শিখেছি। তো আমরা এটা খুব ভালো করে বলতে পারি যে যখন আমরা কিছু ইংলিশে ট্রান্সলেট করতে হয় তার আগে কিন্তু সেটা আমাদেরকে সবসময় আমরা এমন পদ্ধতির মধ্যে দিয়ে শিখে এসেছি। তো সেই কারণে কিছু একটা ইংলিশে লিখতে গেলে বা কিছু একটা বলতে গেলে আমাদেরকে কিন্তু সবসময় সেটা আমাদের মাতৃভাষা যেটা the language which is our mother tongue, we have to think, আমাদের মাতৃভাষায় সেটা কিন্তু আমাদেরকে আগে ইমাজিন করতে হয়, সাজাতে হয় আগে মাতৃভাষায়, দেন আমরা সেটাকে ট্রান্সলেট করি কোন ভাষায়? সেকেন্ড ল্যাঙ্গুয়েজে অর হোয়াট এভার উই আওয়ার টার্গেট ল্যাঙ্গুয়েজ। সো এটার জন্য কিন্তু আমরা ফ্লুয়েন্টলি আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটা শিখতে পারি না বা বলতে পারি না। এই গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে দিয়ে আমরা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শেখার জন্য ইউ ক্যান সে দ্যাট ইট ইজ আ ব্যারিয়ার, এটা কিন্তু আমাদের কাছে একটা বাধা যে আমরা এই মেথডে শেখার জন্য আমরা ফ্লুয়েন্টলি আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওর যে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ যেটা সেটা আমরা ঠিকভাবে বলতে পারি না। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, ট্র্যাডিশনাল মেথড গোজ এগেনস্ট দ্য, ট্র্যাডিশনাল যে মেথড ইউ ক্যান সে দ্যাট গ্রামার ট্রান্সলেশন মেথড যেরকম যেটা মানে আগেকার যে মেথড যেগুলো ট্র্যাডিশনাল সেই মেথডগুলো কিসের এগেনস্টে? দেখো প্রেসক্রিপটিভ গ্রামার, দেখো এটা শিখেই থাকি। গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল মেথড, সেখানে কিন্তু আমরা গ্রামারকে শিখিয়ে থাকি, তো সেটা হবে না। সিমুলেশন হবে না। পেডাগজিক প্রিন্সিপালস, ইয়েস দিস উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। দেখো ট্র্যাডিশনাল মেথডে কিন্তু যদি আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের কথাই বলি, একটা কিন্তু যে একটা লিস্ট থাকে, গ্রামার লিস্ট, যেটা শিশুদের হোক সেটা তাদেরকে মেমোরাইজ করতে হয়, অ্যান্ড বেসিক্যালি দ্যাট ইজ আ ভেরি লেবোরিয়াস টাস্ক। ওকে, সেটা খুব পরিশ্রমের কাজ, তো সেটা কিন্তু কোনো পেডাগজিক যে প্রিন্সিপাল বা রুল সেটাকে ফলো করে না। সো ট্র্যাডিশনাল মেথড কিন্তু পেডাগজিক যে প্রিন্সিপাল সেগুলোকে ফলো করে না, সো সেটাই হবে রাইট আনসার এগেনস্টে পেডাগজিক প্রিন্সিপালের। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, mark correctly the plural form of the following word.
ক্রাইসিসের যে প্লুরাল ফর্ম সেটাকেই আমাদেরকে করতে হবে। ক্রাইসিস মানে হলো প্রবলেম, বা সরি, ক্রাইসিস মানে হলো কোনো কিছুর অভাব হওয়া, যেটা হয়ে থাকে আর কি। তো ক্রাইসিস, এটা খুব মনে রাখার সহজ উপায় হলো ক্রাইসিস, SIS, এটা হলো সিঙ্গুলার। আর অপশন ডি দেখো, ক্রাইসিস, SES, এটা হচ্ছে প্লুরাল। ওকে, সো ক্রাইসিসের সিঙ্গুলার ফর্ম হলো ক্রাইসিস and the plural form of crisis is crisis. Okay, so these were all the 10 questions from our mock test number 6. Please solve these questions before, আগে তোমরা এটা সলভ করো, দেন ওয়াচ দ্য অ্যানালাইসিস ভিডিও। এটা সলভের যে ভিডিওটা সেটা তোমরা দেখো। সো ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়ারিজ, ডু comment us in comment section below or go to our website's forum section. You can write your comment there. We will try to solve all your queries and problems. Thank you for all your cooperation. Stay tuned for the next class. Take care.